গার্ডিয়ানের মতো পত্রিকা এই এই বিচারকে মানে টিউলিপের বিচারকে প্রহসনের বিচার হিসেবে মন্তব্য করেছে। মনিরুল ইসলাম, আপনার কি মনে হয় এটা এই এই রায় টিউলিপের ভবিষ্যৎ রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে, নেতিবাচক কোনো প্রভাব ফেলবে? শুনেন, একটা গল্প বলি, তারপরে ওখানে যাই। মানুষ তো শুনছে। গল্পটা হলো কি, ওই এক বিদেশি কূটনীতিকের বাসায় একজন ড্রাইভার তার সাথে ছায়া সঙ্গীর মতো সব সময় থাকে। তো ভদ্রলোক এই কখনো ভ্যাঙ্কুভারের গল্প শুনে, নিউ ইয়র্কের গল্প শুনে, টোকিওর গল্প শুনে, শুনতে শুনতে তার এটা সব মুখস্থ হয়ে গেছে। তো একদিন তিনজন ভদ্রলোক এসছেন যে অ্যাম্বাসেডারের সাথে দেখা করতে, কিন্তু একটা জরুরি কাজে অ্যাম্বাসেডার সাহেব বাইরে চলে গেছেন। তো এখন ড্রাইভারকে নির্দেশ দিয়ে গেছে, ওদেরকে চা পানি দাও, একটু বসাও, গল্প সল্প করো, আমি আসতেছি। তো ড্রাইভার এদেরকে চা দিয়ে গল্প করতেছে। তো টোকিওর গল্প করে, নিউ ইয়র্কের গল্প করে, সিডনির গল্প করে। তো যে তিন ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক দেখা করতে আসছে, ওরা বলে, তো আপনার তো দেখি জিওগ্রাফি সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা। বলে, আরে আপনি বলছেন কি, আমি তো জিওগ্রাফিও স্যারের সাথে 3 দিন ছিলাম। ঘটনাটা বুঝছেন? মানে উনি নাকি জিওগ্রাফিতেও স্যারের সাথে 3 দিন ছিল। তো বলে যে, না না না, আর বলতে হবে না, আমরা খুব ভালোভাবে বুঝেছি। আপনি পুরো পৃথিবী সম্পর্কে যে আপনার নলেজ কত, এটা আপনার এই এক কথাতেই আমরা বুঝে গেছি। তো ব্রিটিশ সংবাদপত্র হইতে পৃথিবীর সমস্ত দেশের সংবাদপত্র গুলা এরা বুঝেছে। আমাদের 1762 সাল সম্ভবত আমাদের যে বাংলাদেশের যে এভিডেন্স অ্যাক্ট, ওই অ্যাক্টটা কিন্তু ব্রিটিশরা করে দিয়েছে। ওই অ্যাক্টের মধ্যে ব্রিটিশ যে অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, সেই অ্যাক্টটা বাংলাদেশে এখনো চলে। বাংলাদেশ আজকে মনে করেন 1947 সালে বাংলাদেশ, ভারতবর্ষ ছেড়ে এসছে ব্রিটিশরা। এই যে 80 বছর বা 79 বছর, এই 79 বছরে ব্রিটিশের দেওয়া পেনাল কোড, ব্রিটিশের দেওয়া সিভিল প্রসিডিউর রুল এবং ব্রিটিশের দেওয়া এভিডেন্স অ্যাক্ট এবং কন্ট্যাক্ট অ্যাক্ট এখনো আমাদের দেশে চলছে। এটাকে আমরা কিছু জোড়া তালি দিছি, কিন্তু অরিজিনালি তারা যেটা করে দিয়ে এসছে সেই সেট মেনুটা আমাদের দেশে চলছে। তো বাংলাদেশ যেহেতু একটি কমনওয়েলথ রাষ্ট্র, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বলা হয় মানে কমন ল জুরিসডিকশন। অর্থাৎ কমন ল জুরিসডিকশনে হলো কমনওয়েলথভুক্ত যে রাষ্ট্রসমূহ রয়েছে, এই অ্যাডভার্সারিয়াল কোর্টগুলোতে আমাদের এই একই রকমের বিচার ব্যবস্থা। কোয়ালিটি হয়তো বেশ কম হইতে পারে, কিন্তু বিচারের যে ব্যবস্থা সেটা ব্রিটেনের মতো। এখন এই জাজমেন্টটি দেখে যে কোনো মানুষ বলতে পারে যে, আপনি যদি দেখেন এই যিনি কোর্টের সামনে এই মামলাটি উপস্থাপন করেছেন সরকার পক্ষের উকিল, তাকে জিজ্ঞাসা করলো যে কিভাবে এই বার্তাগুলো পাঠিয়েছেন, কিভাবে যোগাযোগ করেছিলেন। মানে এই যে টিউলিপকে বিচার মানে শাস্তি দিলেন যে টিউলিপ আনডিউ ইনফ্লুয়েন্স করছে, কিভাবে ওই শফিকুর রহমান নাকি সালাউদ্দিনকে বার্তা পাঠিয়েছেন। তো সাংবাদিকের এই প্রশ্ন জবাবে আইনজীবী বলতেছেন টেলিফোন অথবা অন্য কোনো অ্যাপ। দেখেন, যিনি সাক্ষ্য প্রমাণ হাজির করে আদালতকে বলতেছে যে তাকে এই শাস্তি দেন, তিনি বলতেছেন সাংবাদিককে যে হয় টেলিফোন অথবা অন্য কোনো অ্যাপ। তারা দুজন সাক্ষী বলেছে, মানে দুজন সাক্ষী কারা, যে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেছিল। আচ্ছা, তারপর সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, তাহলে আপনার কাছে কি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিপ্টের কপি আছে? তিনি বলে যে না, আমাদের কাছে এখনো নাই। বুঝছেন? অর্থাৎ যোগাযোগ যে হয়েছে হোয়াটসঅ্যাপে, বলছে এখনো নাই। আরে ভাই, মানুষের শাস্তি হইয়া মৃত্যুদণ্ড হয়ে গেল, আপনার কাছে এখনো এভিডেন্সে আসলো না। খেয়াল করে দেখেন। আরো একটি বিচারের কথা আপনাকে বলি, এই বিচারটার সাথে আমি আরেকটা বিচারের কথা বলি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের ফাঁসি হয়েছিল। তো কর্নেল তাহের তো সার্ভিং অফিসার ছিলেন। তো কর্নেল তাহেরকে যখন ফাঁসি দেওয়া হয়, সেই রায়ে, সেই মামলায় উনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। কিন্তু যে আইনটি ছিল সামরিক আইন, সামরিক আদালত, ওই আদালতের সর্বোচ্চ পাওয়ার ছিল একটা মানুষকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া। তো যেদিন দুপুরবেলা রায় হলো, সেদিন সন্ধ্যাবেলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তখন জিয়াউর রহমান সাহেব মওদুদ আহমদকে বললেন, এই যে এই কি বলে যে এই লয়ার, এই যে রায় হয়ে গেল, জাজমেন্ট কার্যকরী হয়ে গেল, আইন সম্পর্কে কি? কানে কানে বলে, স্যার এখানে তো সর্বোচ্চ শাস্তি হচ্ছে 10 বছরের কারাদণ্ড, কারণ সামরিক আইনে
উনার যে অপরাধ, এই অপরাধে এবং বাংলাদেশের পেনাল কোডে বলা আছে যদি কোনো মানুষ পুঙ্গ হয়, চোখ অন্ধ হয়, কানা হয়, অথবা হিয়ারিং মানে কানে শুনতে না পায়, অথবা একটা হাত না থাকে, তাইলে এইরকম মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তার সর্বস্ব শাস্তি হচ্ছে যাবজ্জীবন। তার মানে বাংলাদেশের কোনো আইনেই এটা পড়ে না। তাইলে আপনি কিভাবে ফাঁসি দিলেন? বলে যে অসুবিধা নাই, আইন এটা বদলায় তুমি নতুন করে ফেলো। এখন কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার পরে আইনটা পরিবর্তন করা হলো, পরিবর্তন করে সেখানে মৃত্যুদণ্ডের বিধান করা হলো। এখন তাহলে আপনি বোঝেন বাংলাদেশে এই ক্যাঙ্গারু কোর্টগুলো আগেও যেভাবে অনেক সময় কাজ করেছে, ডক্টর ইউনূসও এটা মাঝখান দিয়ে গত 30-40 বছর এটা চলে গেছিল, ডক্টর ইউনূস সেটাকে আবার উজ্জীবিত করেছেন। এখন বিষয়টা হলো ডক্টর ইউনূস 666 কোটি টাকা চুরির দায়ে ধরা পড়ছে। চোর কিন্তু সে, তাকে কিন্তু সে ডক্টর ইউনূস কিন্তু সরাসরি চুরির দায়ে ধরা পড়ছে। কত কোটি? 666 কোটি। 666 কোটি টাকা হইলে এরকম কতগুলা প্লট কিনা যায়? আপনারা সাংবাদিকেরা যদি একটু হিসাব করে দেখেন, একটা প্লটের দাম ওখানে 70 লাখ, 80 লাখ বা 1 কোটি ধরেন, তাইলে যদি 666টা কোটি টাকা ডক্টর ইউনূস চুরি করে মাপ নিয়ে নিতে পারে, এই শেখ পরিবার যারা এই দেশের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তাদেরকে যদি রাষ্ট্র বৈধভাবে একটি প্লট দেয়, তাহলে রাষ্ট্রের ক্ষতি কি, আইনের ব্যত্যয় কোথায়, আর ডক্টর ইউনূসের সমস্যা কোথায়? এখন আপনি বোঝেন, এই যে মনে করেন পলিটিক্যাল রেটরিক, আমি যে কথাগুলো বলছি শুনতে রেটরিক মনে হবে, এগুলো আসলে ফ্যাক্ট, এগুলো আসলে সত্য কথা। ডক্টর ইউনূস কোর্টে না যাইয়া বলছে পালায়া দাও, সাথে সাথে দেখেন একটা আদালতে প্রথমে আপনি মামলার কোনো একটা বিষয়ের সম্পর্কে একটা আপিল করবেন, সেই আপিল হলে অপর পক্ষকে শুনানির সুযোগ দিয়ে একটা হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার পরে জাজ একটা জাজমেন্ট লিখবে, জাজমেন্ট লেখার পরে সেটা ওপেন কোর্টে প্রনাউন্স করবে। তাইলে দেখেন প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে, আদার পার্টিকে শুনানির জন্য নোটিশ দিবে, নোটিশ দেওয়ার পরে হিয়ারিং হবে, হিয়ারিং হওয়ার পরে জাজমেন্ট হবে। তাইলে এটার জন্য অন্তত 2 মাস সময় তো দরকার। কিন্তু আপনি দেখেন 2 মাস তো দূরের কথা, ডক্টর ইউনূস 8 তারিখে এসে ক্ষমতায় বসলেন, 9 তারিখে তার রায়টি নাই হয়ে গেল। কারণটা কি? কারণটা হচ্ছে ডক্টর ইউনূস তো কোনো আইন ফলো করে ক্ষমতায় আসেন নাই, উনি তো এইসব আদালতকে ব্যবহার করতেছে অবৈধভাবে। আপনার কাছে পুলিশের কাছে যখন একটা গুলি থাকে, সে একটা গুলি করলে কি কারণে করছে, কত নম্বর গুলিটা খরচ হয়েছে, সেটা হিসাব রাখতে হয়, হিসাব দিতে হয়। কিন্তু সন্ত্রাসী যখন গুলি করে, তার গুলির কোনো হিসাব দিতে হয় না, কারণ তার কাছে এটা চোরাই পথের মাল, অবৈধ মাল। ডক্টর ইউনূসও ওই আইনকে ওই গুলির মতো, অর্থাৎ সন্ত্রাসীর গুলির মতো যাকে ইচ্ছা তারে ফায়ার করতেছে, কারণ এটার জন্য তার অ্যাকাউন্টেবিলিটি নাই। অ্যাকাউন্টেবিলিটিটা কেন নাই? এটা 2টা কারণ। একটা কারণ হচ্ছে ডক্টর ইউনূস ধরে নিছে আমি দুলাল মিয়া সওদাগরের ফুত, চোরের ফুত চোর, আমার বাপের বয়স, আমার বয়স এখন কাগজে পত্রে 78 বছর, 88 বছর, কিন্তু আজ থেকে 88 বছর আগে তার বয়স আরো 5 বছর বেশি, তার বয়স 92-93। সে ধারণা করছে আমি যদি আমৃত্যু ক্ষমতায় থাইকা আমার জিজ্ঞাসা চরিতার্থ করতে পারি, আমি তো মরেই যাব 2 দিন পরে। ওই এই জন্যই সে এই সন্ত্রাসীদের মতো, সন্ত্রাসীরা যেভাবে অবৈধ গুলি, অবৈধ অস্ত্র ব্যবহার করে মানুষের জীবন নাশ করে, সম্মান হানি করে, সম্পদ ধ্বংস করে, এই বাটপার আমেরিকার দ্বারা লালিত পালিত হয়ে বাংলাদেশের সমস্ত স্বার্থ, বাংলাদেশের সমস্ত ঐতিহ্য বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য এবং পাকিস্তানের প্রেতাত্মাদেরকে এই বাংলার মসনদে বসানোর জন্য যত রকমের অপকর্ম করা দরকার, সেই বাটপার তত অপকর্মই করছে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা অনেক দুর্বল ছিল, কারণ তাদের অস্ত্র ছিল না, তাদের ট্রেনিং ছিল না, গোলা বারুদ ছিল না, অর্থ ছিল না। সেই অবস্থায়ও পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যেভাবে জয়লাভ করেছি, এই ডক্টর ইউনূসের বিরুদ্ধেও আমরা সেইভাবে জয়লাভ করব। এবং আমাদের সংগ্রাম থেমে থাকবে না, ডক্টর ইউনূস আমাদেরকে বন্দী করে রাখতে পারবে না। আমরা প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা, শত সন্তান জালালো পিউসী,
তোমার আমার চিতা, বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকেই চাই। এই বাংলাদেশ আমার, এই বাংলাকে চাই, এই অসাম্প্রদায়িক চেতনাকে চাই, এই বাংলার মুক্তিযুদ্ধের চেতনাকে চাই। শুধু ডক্টর ইউনূসের নয়, তার 14 গোষ্ঠীও এই বাংলাদেশকে সাপ্রেস করে কদিন রাখতে পারবে, কিন্তু এই মানুষের চেতনাকে বন্ধ করে রাখতে পারবো না। যদি ডক্টর, আমার এখন মাঝ বয়স 50-এর কাছাকাছি বয়স, যদি বেঁচে থাকি, ডক্টর ইউনূসকে যদি বিচার না করতে পারি, তার হাড় গোড়ের বিচার হলেও করব বলে বাঙালিকে কথা দিয়েছি, এবং সেই কথা রাখবো যদি বেঁচে থাকি। কারণ ডক্টর ইউনূস যা করছে এটা একটা সন্ত্রাসীর কর্মকাণ্ড, এটা একটা মানে আইএস এর মতো কর্মকাণ্ড, আফগানিদের মতো কর্মকাণ্ড। এটা কোনো নৈতিক, বুদ্ধিভিত্তিক এবং বিবেক সম্পন্ন মানুষের কর্মকাণ্ড নয়। টিউলিপ সিদ্দিককে যে জাজমেন্টটি দিয়েছে, সেই জাজমেন্টটিতে মিনিমাম আইনগত কোনো ভিত্তি নেই। শুধুমাত্র হেয় প্রতিপন্ন করার জন্য, ব্রিটিশ পার্লামেন্টকেও অপমান করার জন্য, এর প্রতিশোধ, এর প্রতিরোধ কিভাবে হয়, বাঙালিকে রেডি থাকতে হবে, অপেক্ষা করে। ধন্যবাদ। মনিরুল ইসলাম, এই রায়ের ফলে মানে টিউলিপ সিদ্দিকের ক্ষতি হলো নাকি ডক্টর ইউনূসের ক্ষতি হলো? দেখেন, টিউলিপ সিদ্দিক ক্ষতি তো অবশ্যই টিউলিপ সিদ্দিকের হয়েছে। কারণ হচ্ছে কি, দেখেন, সমাজে যখন কোনো একটা কথা রটে, সমাজে যখন কোনো একটা কথা আসে, কোনো একটা কোর্ট থেকে একটা জাজমেন্ট করায় ফেলা হয়, সেটা কিভাবে, এই যে মনে করেন যে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়ে মারা হলো, পরবর্তীতে দেখা গেল বাংলাদেশের আইনে পুঙ্গ মানুষের মানে যিনি কাজবট দিয়ে হাঁটেন, তার মানে মৃত্যুদণ্ডের কোনো বিধান বাংলাদেশের আইনে নাই, সামরিক আইনেও নাই, এবং বাংলাদেশের ভেনাল কোডও নেই। তো সেই ক্ষেত্রে কর্নেল তাহেরকে যখন ফাঁসি দেওয়া হলো, তখন আমরা তো আর তাহেরকে আর ফিরে আনতে পারিনি। বঙ্গবন্ধুকে তখন হত্যা করা হলো, আমরা তো বঙ্গবন্ধুকে ফিরে আনতে পারিনি। টিউলিপ সিদ্দিকের যে ক্ষতিটা হলো, তার যে সম্মানটা নষ্ট হলো, আমরা কি পৃথিবীর জনে জনে যাই বলতে পারবো ডক্টর ইউনূস একটা বাটপার, এটা আইনগতভাবে সিদ্ধ নয়, এটা অবৈধ, এটা তো বলতে পারবো না। হ্যাঁ, বাংলাদেশও কিন্তু হারিয়েছে। বাংলাদেশের যে আদালত, এটার ক্রেডিবিলিটি জিরো পর্যায়ে চলে গেছে। মানুষ বুঝছে যে একটা মানুষ চুরি করলো না, দেশে গেল না, কোনো দালিলিক কোনো প্রমাণ নাই, চাক্ষুষ কোনো বৈঠকের ছবি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র অফিসের কোন কেরানি বলেছে যে আমার বসের সাথে তার ফোনে কথা হয়েছিল, সেটার ভিত্তিতে 2 বছরের কারাদণ্ড হয়ে গেল। আরো কিসের কথা, যে আমার মাকে দাও, কে বলছে? মা হচ্ছে বোন, আর যে বলছে সে হচ্ছে ভাগ্নি।